তুমি হোটেলে নিয়ে যাও, তুমি আমার রুমে কেন নিয়ে আসছো? আমার বাসায়, আমার রুমে, আমার বিছানে। আমি ঢাকায় জব করতাম তখন। তো ওনার সাথে আমার ১৭ সালে মোবাইলে পরিচয় হয়। Facebook এর মাধ্যমে পরিচয় হয়। তো তখন উনি দেশের বাইরে ছিল। সৌদিতে ছিল। মোবাইলের সম্পর্কটা ছিল অনেকদিন। ২ বছর। তো উনি দেশে আসে। এয়ারপোর্টে যাই ওকে রিসিভ করে নিয়ে আসি। ২ মাস পরে তার সাথে আমার বিয়ে হয়। নিজেরাই করছিলাম। পারিবারিকভাবে বলা হয়নি। কারণ এটা হয়তো কেউ মেনে নিত না। যার কারণে বলা হয়নি। ওদের ফ্যামিলিরও কেউ জানতো না বা আমার ফ্যামিলির কেউ জানতো না যে ওর সাথে আমার বিয়ে হইছে। বিয়ের পরে তো আমাদের জীবনটা আসলে অনেক কষ্ট হয়ে গেছে। ও যখন দেশে আসছে ওর জব করতে পারে নাই। তো আমি কোনরকম মনে করেন জব করছি। আ ঢাকা শহরে তো অনেক কষ্ট করে চলতে হয়। এমন একটা সময় গেছে যে একবেলা রান্না করছি, ২ বেলা ৩ বেলা খাইতে হইছে এরকম অবস্থা। চাকরির জন্যে ২ জনা অনেক ঘুরছি। তখন অনেক সময় চাকরি ছিল না। পরিস্থিতিটা এতটা খারাপ ছিল তো কখনো আমরা হাত ছাড়িনি। আস্তে, আস্তে যে কষ্ট থেকে এতদূর আমরা আসছি, এখন মনে করেন যে এই লাস্ট ২৫ সালে আমি যখন বাইরে চলে আসি, আমি দেশে ওর জন্যও এপ্লাই করছি, ওরও হইছে। কিন্তু টাকাটা ধরা খেয়ে গেছিলাম। পরে ওর হয় নাই, আমি চলে আসছি। আপনি আসতে পেরেছেন, সে আর আসতে পারে নাই। সে আসতে পারে নাই। আমি মালয়েশিয়াতে আছি। ১১ মাস রানিং চলতেছে আমার। তো মোটামুটি মনে করেন যে ভালো, আমার এখানে ভালোই চলতেছিল। তো মাঝখানে ভালো আমাদের সবসময় কথাবার্তা বলতাম, সবকিছুই মানে খুব ভালো একটা সম্পর্ক। তো ওকে আমি অনেক, অনেক ভালোবাসতাম। অনেক ভালোবাসি। তারপরে এখন এই সামনে রানিং ৩ মাসে মনে করেন যে আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো ৩ মাসে আমার ওভাবে কথাবার্তা হতো না। যে হাই, হ্যালো, কেমন আছো? খাওয়া-দাওয়া করছো কিনা? আমার পরিবারের সাথে আমি ওভাবে কথা বলতে পারতাম না। ৩ মাসের মধ্যে মনে করেন যে একটা মেয়ের সাথে সম্পর্ক জড়ায় যায়। সম্পর্ক বলতে কি যে এরকম, আমি যতটুকু জানতে পারছি ওর ফ্রেন্ডশিপ ছিল। তো ওনার সাথে কথা বলতে, বলতে ওর মেয়েটা নাকি অ্যাডিক্টেড ছিল। বড় লোকের মেয়ে। ওই মেয়েটার সাথে এভাবে কথা বলছে যে ওই মেয়েটারে ভালো করবে। ভালো করার জন্য তাকে সুস্থ করার জন্য তাকে মানে তার সাথে সম্পর্ক তৈরি করছে। তখন থেকে ওদের মানে কথাবার্তা এভাবে চলত। তো পরে এভাবে কথা বলতে, বলতে নাকি দেখা করে। তো এতটা আমি জানতাম না। কারণ আমি এদিকে এমন অবস্থায় ছিলাম, আমি ওভাবে সময়ও ওভাবে দিতে পারিনি। তো পরে যখন আমি অনেক ফোন দিই, ফোন ধরে না। কিন্তু কথা বললে যে ও কেমন যে এড়ায় যায় সেই জিনিসটা আমি বুঝতে পারি যে ও আমার কাছে কিছু লুকাচ্ছে। ও একদিন রাতে বনানী পার্কে যেখানে আমরা বসতাম, ওই জায়গায় ওই মেরিনে বসে আছে। ওই সময়টায় আমি তারে ফোন দিছিলাম। তখন বাজে মনে বাংলাদেশে ৯টা মনে বাজে। তখন আমি ওরে ফোন দিয়ে বলি যে, "তুমি এত রাতে পার্কে কেন?" তো ও বলতেছে, "এদিক দিয়ে আমি যাচ্ছি।" ওর পাশে একটা মেয়ে ছিল। তো আমি বললাম যে, "পাশে এটা কে?" আমাকে বলতেছে, "ফোন রাখ, আমি পরে ফোন দিচ্ছি।" তখন ফোন কেটে দিল। অনেকবার ফোন দিলাম, ঢুকতেছে না। আমি মানে এখানে থেকে আমি আর মানে শান্তি পাচ্ছি না যে আসলে ও মানে কি করতেছে? ও এরকম চেঞ্জ হলো কেন? ওর সাথে আমি যখন কথা বলি তখন আমাকে বলে যে, "হ্যাঁ, একটা মেয়ের সাথে কথা হয়, এই ঘটনা।" আমারে বলে। তারে ভালো করার জন্য সে এই কাজটা করছে। তা আমি এভাবে বললাম যে, "দেখো, মানুষ বন্ধুত্ব করে। কিন্তু বন্ধুত্বের মধ্যে যদিও প্রত্যেকটা দিন যদি দেখা করেন, কথাবার্তা বলেন, এখানে তো মানুষের একটা সম্পর্ক তো তৈরি হওয়ার কথা। সে তো তোমার প্রতি মানে দুর্বল হইতেছে, তুমিও তার প্রতি দুর্বল হইতেছে।" তো ও বলতেছে যে ওই মেয়ের সাথে আমি লাস্ট দেখা করে কথাবার্তা ফাইনাল শেষ করে আমি আসবো। তো আমি বললাম, "তো আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে ভিডিও কলে আমি মেয়েটার একটু দেখি।" তো ভিডিও কল না, তুমি অডিও কল দাও। তো ও গেল। যাওয়ার পরে অডিও কলে আমি শুনতেছি। তো এইভাবে বলতেছে, মেয়েটা এভাবে বলতেছে যে, "তোরে আমার লাগবই। তোরে আমি বিয়ে করব। তোরে আমার লাগবে। তুই একটা মেয়ে বাহিরে আছে, তুই তার জন্য কষ্ট হইতেছে। অথচ আমি তোর জন্য এত কষ্ট করতেছি। ভালোবাসলাম তোরে, আর তুই আমাকে চিনিস না।" মানে ওই মেয়ের কথাগুলো এভাবে বলতেছে। "তো তোরে আমার লাগবেই।" পরে এভাবে কথা বলতে, বলতে ফোনটা বন্ধ হয়ে গেল। পরে ফোন যায় না আর। সেদিন রাতের বেলায় ওরা বিয়ে করছে। সারারাত আমি ঘুমাতে পারি না। আমি তো মনে করেন যে এদিকে আমার এখানে ৪টা বাজতেছে, ওর ওখানে মনে হয় ২টা মনে হয় বাজে।
আমি তো মানে টেনশনে আমি ঘুমাতে পারি না। পরে যখন ফোন দেয়, ওই মেয়েরে নিয়েও আছে। সবথেকে কষ্ট পাইছি যে ও বিয়ে করে আমার বাসায়, আমার রুমে, আমার বিছানায়। আমার বিছানায় সে আমি ওরে বলতেছি, তুমি বিয়ে করছো ঠিক আছে, তুমি তো হোটেলে নিয়ে যাও, তুমি আমার রুমে কেন নিয়ে আসছো? তখন আমার বলে যে একটা মেয়ে বিপদে পড়ছে। ভিডিও কলে কথা বলতেছিলাম। পরে মানে আমি বলতেছি লাইট দাও, বলে যে লাইট নষ্ট হয়ে গেছে। পরে আমি বলতেছি যে লাইট দাও, আমি ওই মেয়ের সাথে একটু কথা বলবো, আমার লাইট দাও। মেয়েকে বলতেছে যে কথা বলবে একটু বলো তো, ও বিরক্ত করতেছে। আমি নাকি ওরে বিরক্ত করতেছি। পরে যখন আমি দেখি যে আমার মাথায় বাড়ি পড়ছে, আমি নিজে ইয়ে করতে পারতেছি না যে আমার এত বড় সর্বনাশ সে কিভাবে করলো। পরে তারপরে আমি কিছু বলিনি। ওর মতো ও যত সুখের স্বপ্ন দেখছে, বড় মানুষ ধরছে, সব থেকে বড় জিনিস দুঃখের বিষয় কি ভাইয়া শোনেন, আমি যে এখানে কষ্ট করে ইনকাম করি, আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার মা আছে। তা আমি এখান থেকে যে টাকা পাঠাই, মা ও সবাই চলে। বাসা ভাড়া পর্যন্ত আমি দিই। স্যালারি যেটা পাইতাম আমি ওর হাতে দিতাম, আমার মাকে দিত, আমার বড় বোনের ছেলে ভার্সিটিতে পড়তো, ওরে দিত, সবাইকেই দিত। আর ও স্যালারি খুবই কম পায়। সবসময় আমি ভাবি যে ওই মানুষটা তো ওই যে স্যালারি পায় ওটাতে হয় না। যেটা বিশ্বাস করবে, আমি তার মাথায় মুকুট করে রাখছি, কখন আমি এতটুকু কষ্ট হবে দিই নেই। নিজে যত কষ্ট করছি নরম ভাবে কখনো কষ্ট দিই নাই। 6 বছরের সংসারে ছিল, এতটুকু আমি কমতি রাখি নাই। সে সে ভুলে গেল কিভাবে? এত স্মৃতি কিভাবে ভুলে যায়? এত কিছু হওয়ার পরে মনে করেন আমার ফ্যামিলির সবাই জানে, সবাই বলতে আমার বোন জানে, আমার ভাগনা জানে, শুধু আমার মা এখনো পর্যন্ত জানে না যে আমাদের এই পরিস্থিতি হয়ে আছে। মাকে আমি বলতে পারবো না যে মানুষটা এই কাজটা করতে পারলে, এটা আমার মা শুনলে আরো স্টুপ করে বেরবে। ওর কারণে আমি বাসাতে মার সাথে ফ্যামিলির সাথে 1 সপ্তাহ আমি কারোর সাথে কথাবার্তা বলি নাই। তাকে আর কি বলবো, সে তার ভক্ত বিষয় নিছে। ও যদি আমার কথা ভাবতো যে মেয়েটা এত কষ্ট করে আছে, সে আমার পথ চেয়ে বসেছে। বছরের শুরুতে আমাকে হাসি মুখে বিদায় করে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাঠানো খুশি মনে। আর আজ আমার দুঃখের দিনে সে আমার পাশে থাকলো না। কি বলবো আর, সে তো চাইছে বড়লোক হওয়ার জন্য, তাকে স্বপ্ন দেখাইছে সে কোটিপতি হবে, তার ফ্যামিলিকে সাপোর্ট করবে। ওর কথা এখন ও আমাকেও রাখবে, ওই মেয়েরও রাখবে। কিন্তু আমি তো ওরে বলছি যে তুমি লাস্ট ফিনিশিং তুমি কি চাও, আমারে চাও না ওরে চাও? তাহলে যদি ওরে চাও তাহলে আমার সাথে টোটালি যোগাযোগ করো না, কারণ আমি মেনে নিতে পারবো না এটা কখনো। হ্যাঁ, আমি তোমার ছাড়বো না কখনো, ডিভোর্সও দিব না। কারণ আমার ফ্যামিলি অনেকে জানে না যে আমি বাইরে আছি। আমার ভাই আর দুলা ভাইয়েরা জানে না যে আমি বাইরে আছি। ওরা জানে যে আমি ওর শ্বশুর বাড়িতে আছি। আপনার সাথে যেটা হচ্ছে অমানবিক একটা ব্যাপার ঘটছে। আপনি যার আশায় যেভাবে দিন কাটাচ্ছেন মালয়েশিয়াতে, কোনো কিছু ঠিকঠাক চলছে না। আপনার জীবন একদমই এলোমেলো। আপনার পরিবার জানে আপনি বাংলাদেশে শ্বশুর বাড়িতে সংসার করছেন, আর আপনি মালয়েশিয়াতে আসছেন কর্ম করার জন্য, আপনার স্বামীকে চালানোর জন্য। আর আপনার স্বামী এদিকে বাংলাদেশে আরেকজন মেয়েকে নিয়ে বিয়ে করবে, তাকে ছাড়াও তার চলবে না, এরকম আপনাকে বলেছে, তাই তো? হ্যাঁ, ওই মেয়ে আশ্বাস দিছে সে যে বড় লোক নিয়ে তাকে বড় লোক কোটিপতি বানাই দিবে। আপনি তাকে লাখপতি বানিয়েছেন, ওই মেয়ে তাকে কোটিপতি বানাবে। বাহ 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 বাহ, মানে এরকম কপাল নিয়ে আসছিল আর আপনাদেরকে পেয়েছিল সে। মানে একটার পর একটা সিঁড়ি ব্যবহার করে আপনাদেরকে চুনা লাগাচ্ছে, আর আপনারা বসে বসে কান্নাকাটি করছেন।
অবশ্যই বাসার সাথে যোগাযোগ করবেন এবং আপনার পরিস্থিতি জানাবেন। আপনার কষ্টার্জিত টাকা পয়সা নিজের জন্য কিছু রাখেন। আমি তোর কাছে টাকা পয়সা কিছুই চাই নাই। আমি চাইছি ও আমার সাথে সারা জীবন হবো। কথায় আছে না যে বুড়ো কাল হইলে যেন হাতটা ধরে থাকে আমার। আমি আসলে মেনে নিতে পারতেছি না। একটা রাত আমি ঘুমাতে পারি না, সারাটা চেষ্টা করতে চাই, ঘুমাতে পারতেছি না। বলার কিছু নাই, আপনার মানসিক অবস্থা প্রচন্ড খারাপ। আপনি প্রবাসে থাকেন, আপনার আশেপাশে কেউ আছে, আপনার পরিচিত, আপনার আত্মীয় স্বজন? না, এইভাবে কেউ জানে না আমি যে মানুষই আছে, আমি কাউরে বলি নাই। ও তো মানুষ হিসেবে অনেক ভালো একজন পার্সন। এরকম মেয়ে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার, সবাইকে বলে হয়ে আসে না। ও যেরকম ভালোবাসে আমাকে, মানে এক কথা হচ্ছে যে ভালোবাসাটা হচ্ছে অন্যরকম ছিল আমাদেরটা, মানে একটা অদ্ভুত ধরনের ভালোবাসা। দুজনের ভিতরে বন্ডিং খুব ভালো, হাজারো কষ্টের ভিতরে দুজন একসাথেই ছিলাম। আপনি তো আরেকটা বিয়ে করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা বিয়ে হয়েছে। আপনাদের এত ভালো সম্পর্ক, এমন একটা দাম্পত্য জীবন এই অবস্থায় দাঁড়ালো কেন? যদিও বাংলাদেশের আইন আপনাকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়, কিন্তু ব্যাপারটা আপনার স্ত্রীর অনুমতি ব্যতি রেখে কাজটা করেছেন আপনি। ব্যাপারটা কিভাবে ঘটলো? আসলে এগুলো তো কোনো কিছু ইচ্ছে করে হয়নি, এগুলো একটা অ্যাক্সিডেন্ট আর কি। ওইখানে তৃতীয় কোনো পার্সনের কোনো দোষ ছিল না, দোষ ছিল আমার কাছে। উনি বলছিল যে এখন বড়লোকের মেয়েকে বিয়ে করেছেন শুধুমাত্র বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা থেকে। না 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 না, আমার প্রবলেমটা হচ্ছে আমি একটু আবেগীয়, এই কারণে মনে প্রবলেমটা আমার বেশি হয়। ওর সাথে আমার বন্ডিং ভালো ছিল, যতই দূর দূরান্তে থাকুক আর যতই কাছে ছিল তো তার বেশি তাকে ভালোবাসা হতো। আমরা একে অপরের খুব রেসপেক্ট করতাম। জীবনে অনেক কষ্টই করছি দুজনেই, কখনো কার হাত ছাড়ি নাই। আজকে 6 বছর ওর সংসার লাভ ছিল এর ভিতরে, সবকিছুই। ও কিন্তু খুব ভালো একটা মেয়ে, এই কারণে আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল। আমাদের ভালোবাসাটা কি একমাত্র হচ্ছে আমার শ্বশুর বাড়িরা ভালো জানে। এবং সে যখন দেশের বাইরে যায় তখনও হাত ছাড়াছাড়ির বা ওরকম কোনো কিছু আমাদের ভিতরে প্ল্যান ছিল না, বা আমার বা ওর কোনো কিছু। যখন একটা মানুষকে বিদেশে পাঠাই তখন নিজের কাছেও খুব মানে অপরাধী অপরাধী মনে হচ্ছে যে আমি কেন ওকে পাঠাচ্ছি। তো এই জন্য ও দেশের বাইরের জন্য আমার জন্য অ্যাপ্লাই করছিল, আমারটা অ্যাপ্লাই করার পর আমার যে লোক ছিল ওই টাকাটা মেরে দিয়েছে, আমারটা আর হয়নি। এর ভিতরে ওর পেপারস গুলা হলো, সবকিছু হলো, চলে গেল। এর ভিতরে আমাদের সাথে তার যোগাযোগ, কিন্তু তার সব থেকে বড় কথা তার একটা কথা ছিল যে আমার ফ্যামিলি মেম্বার যেন কেউ না জানে। সে যে মালয়েশিয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কেউ যেন না জানে, সবাই জানে যেন আমার শ্বশুর বাড়িতে সে আছে, মানে আমার বাড়িতে আছে সে। তো ওর কথা, এক কথা হচ্ছে কি মানে আমি একতরফা ভালোবাসছি, ও আমাকে একতরফা ভালোবাসছে। আমাদের ভালোবাসাতে কোনো স্বার্থহীনতা ছিল না। আপনারা স্বার্থহীন ভাবে না। ভালোবেসেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই ছিল আমাদের ভিতরে। হঠাৎ করে এই অবস্থা মানে কবে থেকে হলো? জিনিসটা হচ্ছে আমি মাঝখান দিয়ে 3 মাস বা 4 মাসের মধ্যে হবে ওর সাথে আমার দূরত্ব হচ্ছে। ও হয়তো বা ব্যস্ততার ভিতরে, যেটা আমি মিন করতাম যে ও ব্যস্ততার ভিতরে আছে, অথবা ওর সাথে কথাবার্তা ঠিক মতো বলা যাচ্ছে না, এরকম কিছু। তো মূলত হচ্ছে কি আমি মানে আমার লাইফ লিডে আমি বলি, আমি বর্তমানে আগে থেকেই আমার কর্মস্থল আর হচ্ছে আমার বাসা, এটা ছাড়া আমি আর কোথাও বসি না, আমি কারোর সাথে আড্ডা দিই না। পরে এখান থেকে যখন আমি মাঝখান দিয়ে খুব মানে একটা একাকিত্ব, অফিস টাইম বাসা একটা বোরিং, আমি সেটা যেটা সত্যি কথা আমি মানসিক রোগী ঢুকে গিয়েছিলাম। পরে যাই হোক একজনের সাথে পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে ওনার সাথে কথাবার্তা হইতে হইতে উনি আমাকে সময় দিচ্ছে, মানে এটার ভিতরে যখন আমি ঢুকে পড়ি এইভাবে আসা যাওয়া করতে করতে তার সাথে আমার বিয়ে হয়। এখন মূলত হচ্ছে কি জিনিসটা হচ্ছে কি, ওকে আমি অনেকবারই বোঝাতে চেষ্টা করছিলাম, কথাটা বলার জন্য ট্রাই করছিলাম, কিন্তু হয়তো বা বুঝে নিতে পারে না, বা বুঝতে হয়তো ভুল করছে বা এমন কিছু। তার সাথে আপনার কি এখন বর্তমান যোগাযোগ আছে? তার সাথে যোগাযোগ আছে বলতে সে আপাতত আমাকে সব সাইড থেকেই ব্লক করে রাখছে। ওই কারণে তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আমার ওয়াইফকে আমি বলছি যে পুরো দোষটাই হচ্ছে আমার, আমি ভুল করছি, আমি এটার সমাধান করতে হবে, তাছাড়া কোনো রাস্তা না, হয়তো বা আমাকে ছেড়ে দিতে হবে দুজনকে, আর না হলে দুইজনে আমার সাথে থাকতে হবে। এখানে আবার আমার ওয়াইফ কোশ্চেন করছিল যে হয়তো তাকে রাখতে হবে না আমাকে রাখতে হবে। আপনি এখন চাচ্ছেনটা কি? এখন শুনেন, এখন যদি এখানে ওর থেকে আমার প্রায়োরিটি বেশি হচ্ছে আমার, সত্য কথাটা বলি, আমার ওর প্রায়োরিটি থেকে আমার
প্রায়োরিটিটা বেশি। উনি প্রথম স্ত্রীকে বোঝাতে চেয়েছেন। কারণ ওকে আমি অন্ধের মতো ভালোবাসি এবং ওর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কিন্তু কথা হচ্ছে যে আমি কোনো টাকার প্রতি লোভ দেখিয়ে বা লোভে পড়ে এরকম কোনো কিছু করবো, এটা কোনো চিন্তা ভাবনা আমার ভিতরে নাই। পরিষ্কার এটাই বলছেন যে আসলে আপনার একাকিত্বের কারণে আপনার স্ত্রী আপনার পাশে ছিল না, আপনি আপনার জীবন না না, ও ছিল, একাকিত্ব বলতে কি ভাই, আমি বলি আপনার একটা ফ্রেন্ড আপনাকে সময় দিচ্ছে, আপনাকে সে বুঝে নিচ্ছে, আপনিও একটা মানুষের সাথে যখন কন্টিনিউ টাচ আপে থাকবেন তারপর তো আপনি শিখ হয়ে পড়বেন, সেটা দুর্বলতা হোক আর যেটাই হোক। প্রথম স্ত্রী যখন আপনার সাথে একটু দূরত্বে ছিল তখন আপনার দ্বিতীয় জনের সাথে আপনার পরিচয়, এখন আপনি ঢাকাতে দ্বিতীয় স্ত্রীর সাথে আছেন, তাই তো? আমি আমার জায়গায় আছি, আমি আমার বাসাতে আছি, মাঝে মধ্যে ওর বাসাতে গিয়ে সময় দেওয়া হচ্ছে আচ্ছা। বা ওর সাথে কোথাও দেখা করা হচ্ছে, এইটাই। এখন আমার ওয়াইফ, ও কিন্তু অনেক ভালো একটা মেয়ে। উনি প্রথম স্ত্রীকে বোঝাতে চেয়েছেন। ওর মনের ভিতরে আঘাত দেওয়াটা আমার অনেক বড় অন্যায় হয়েছে এবং ওর কাছে আমি অনেকবারই সরি বলছি। সরি বললে তো সবকিছু সমাধান হয় না, কোনো মেয়ে চায় না তার স্বামীর ভাগ কাউকে দেয়। কিন্তু হ্যাঁ, এটা যে ঘটনাটা ঘটছে বা যেটা হয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি একটা মেয়েকে ভালো করতে চাইছি। প্রথম স্ত্রীর উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। ওর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, ওকে আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমি ভালোবাসি। পাই আর না পাই সেটা হচ্ছে পরের কথা। ও যদি বলে এখনো আসতে, আমি ওর জন্য আমার দরজা খোলা। আমি যে ওকে কতটুকু ভালোবাসি এটা একমাত্র আমার আল্লাহ পাক জানে, দুনিয়া কেউ জানুক আর না জানুক, না বুঝুক, ওকে আমি যথেষ্ট পরিমাণে লাইক করি, যথেষ্ট পরিমাণে আমি ভালোবাসি, যেটা আমার পরিবার থেকে আমি কখনো পাইনি। যে আমার মা বাবা ভাই বোন আছে তাদের থেকে আমি বেশি ওর কাছ থেকে পাইছি। তাহলে ওই মেয়েকে আমি কেন কষ্ট দিতে যাব? আমি বুঝাতে পারি নাই, আমি ব্যর্থ ওর কাছে, কারণ ও খুব উগ্র মেজাজী। তুমি শোনো, আমি তোমার জন্য আছি, তুমি হয়তো আমাকে বুঝতে ভুল করছো, জানতে ভুল করছো, কিন্তু সত্যি কথা আমি তোমাকে এখনো ভালোবাসি, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাবো, এটা কোনো মিথ্যে না। এখন এই ভুলের শাস্তি তুমি যেটা দিতে চাচ্ছ আমি সেটাই মাথায় পেতে নেব, কিন্তু তুমি আমার থেকে দূরে সরে যেও না, প্লিজ প্লিজ প্লিজ। তুমি ওকে মাফ করো, আমি তোমাকে অনেক ভালোবাসি।